আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার নম্বর 7। টপিকের নাম হচ্ছে ট্রাজেক্টরিজ। হ্যাঁ? ওকে। তো এটা আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুব ছোট একটা চ্যাপ্টার, কেমন? তো প্রথম কথা, ট্রাজেক্টরি জিনিসটা আসলে কি এটা বোঝানোর জন্য ভালো করে খেয়াল করো। দেখো স্যার বোর্ডে একটা ফিগার রাখতেছি। ধরো ধরো এইটা আমাদের গ্রাফ পেপার, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, কেমন? ওকে। তো আমি ধরে নিলাম এইখানে এটা হচ্ছে অরিজিন। হ্যাঁ, তো এই অরিজিনের রেসপেক্টে এইখানে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো চিন্তা করে দেখো তো, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কতটুকু? ধরে নিলাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, হচ্ছে ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে এ। তাহলে কি অবস্থা হবে? এই বৃত্তের সমীকরণটা কত হবে? এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। বিষয়টা তাই না? আচ্ছা, যদি আমি এই ব্যাসার্ধটা একটু বাড়াই দিতাম, যদি বলতাম যে না ব্যাসার্ধটা এইটা হচ্ছে ব্যাসার্ধ, বলতে পারতাম হ্যাঁ এটা হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, ওকে। মানে ব্যাসার্ধটা বাড়াই দিলাম, যে এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাও কিন্তু সমীকরণ আমার এইটাই থাকতো। সমীকরণ কিন্তু আমার সেম এইটাই থাকতো। হ্যাঁ, অথবা তুমি যদি বলো যে না স্যার আমি বৃত্তটা ছোট করে নিব, এটা ছোট করে নিলাম, ছোট করে নিলে ধরে নিলাম এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকুই। তো সমীকরণটা কিন্তু চেঞ্জ হয় নাই, হ্যাঁ। তো ফাইনালি আসলে কি হলো, আমি বলতে পারি যে এরকম আসলে এই অরিজিনাল রেসপেক্টে এক্স ওয়াই প্লেনে, মানে একটা সমতলের মধ্যে তুমি এরকম হাজার হাজার বৃত্ত আঁকতে পারো, লক্ষ লক্ষ বৃত্ত আঁকতে পারো। এই যে তুমি যে হাজার হাজার বৃত্ত আঁকতেছো, হ্যাঁ, এটাকে বলা হয় ফ্যামিলি অফ কার্ভ। কি বলা হয়? ফ্যামিলি অফ কার্ভ। হ্যাঁ, ফ্যামিলি অফ কার্ভ কি মানে? আসলে বৃত্তের যে সমীকরণে যেটা বক্ররেখা যে তুমি আঁকছো, এটা একটা কার্ভ না? অবশ্যই কার্ভ। তো একই ইকুয়েশনটা একই, শুধুমাত্র ব্যাসার্ধের ডিফারেন্সের কারণে এরকম অনেকগুলো আমরা বৃত্ত আঁকতে পারি। তো এইগুলোকে বলা হয়, আসলে সবগুলোকে একসাথে বলা হয় ফ্যামিলি অফ কার্ভ। কি বলা হয়? ফ্যামিলি অফ কার্ভ। ঠিক আছে? ওকে। এখন মনে করো, ভালো করে খেয়াল করো, মনে করো এইটা একটা সরল রেখা। এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটা অরিজিন দিয়ে চলে গেছে। এই সরল রেখাটার নাম কি? এই সরল রেখাটার নাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স সরল রেখা। মূলবিন্দুগামী সরল রেখা, ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা সরল রেখা। ঠিক আছে? এটা সরল রেখা, ওয়াই ইকুয়ালস টু এক্স সরল রেখা। তো দেখো তো, এই সরল রেখাটা তুমি যদি এখানে লক্ষ লক্ষ বৃত্ত আঁকতা, হ্যাঁ, মানে লক্ষ লক্ষ বৃত্ত মানে কি? ওই ফ্যামিলি অফ কার্ভ, হ্যাঁ, এই ফ্যামিলি অফ কার্ভকে কে ছেদ করে চলে যাচ্ছে? এই সরল রেখাটা ছেদ করে চলে যাচ্ছে না? তাহলে একটা সরল রেখা মানে, যেই সরল রেখাটা তুমি নিছো, এই সরল রেখাটা নিজেও কিন্তু একটা কার্ভ। কেমন কার্ভ? স্ট্রেট কার্ভ। হ্যাঁ, মানে সরল রেখা আর কি। তো যেই রেখা মানে যেই কার্ভ কোনো গিভেন ফ্যামিলি অফ কার্ভকে ছেদ করে চলে যায়, ওই কার্ভকে বলা হয় ট্রাজেক্টরিজ। কি বলা হয়? ট্রাজেক্টরিজ। মানে আবার বলতেছি, যেই কার্ভ, মানে কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স কার্ভ, যেই কার্ভটা কোনো গিভেন ফ্যামিলি অফ কার্ভ, তো এখানে গিভেন ফ্যামিলি অফ কার্ভটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য কি নিছি? বৃত্তের সমীকরণ নিছি। যেই কার্ভটা কোনো একটা গিভেন ফ্যামিলি অফ কার্ভকে ছেদ করে চলে যায়, ওই কার্ভ মানে ওই সরল রেখাটা, মানে এখানে সরল রেখা নিছি, ওই কার্ভ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভটা, মানে ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভটা এই ফিগারের রেসপেক্টে এই ফ্যামিলি অফ কার্ভের ট্রাজেক্টরিজ। এইটা হচ্ছে ট্রাজেক্টরিজ। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রাজেক্টরিজ। এইটাকে নাম দিব হচ্ছে ট্রাজেক্টরিজ। ওকে, ট্রাজেক্টরিজ। হ্যাঁ, ট্রাজেক্টরিজ। বুঝতে পারলাম? এটা হাজার হাজার ডেফিনেশন আছে, বাট এটা হচ্ছে একদম শর্টকাটে অ্যাকচুয়াল ডেফিনেশন। তো স্যার হচ্ছে এখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে সুন্দর করে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, যে ডেফিনেশন ট্রাজেক্টরিজের ডেফিনেশনটা আসলে কি? আচ্ছা, ডেফিনেশনটা আসলে কি? যে এ কার্ভ হু a curve who cuts a given family of curve, হ্যাঁ, মানে একটা কার্ভ, হ্যাঁ, যে কি করে একটা ফ্যামিলি অফ কার্ভে কাট করে চলে যায়, যে মানে যেই ফ্যামিলি অফ কার্ভে কাট করে চলে যাবে সেটা কিন্তু গিভেন ফ্যামিলি অফ কার্ভ, মানে এটা আগে থেকে দেওয়া থাকবে। হ্যাঁ, গিভেন ফ্যামিলি অফ কার্ভ is called trajectories. ওকে। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, আমরা জানি কি প্রত্যেকটা বক্ররেখা ছোট ছোট সরল রেখা দ্বারা গঠিত। ছোট ছোট সরল রেখা দ্বারা গঠিত। যেমন দেখো এই যে এখানে খেয়াল করো, আমি একটা দিয়ে বোঝাচ্ছি, এই বড় বৃত্তটা দিয়ে বোঝাচ্ছি। দেখো আমি যদি এখানে ছোট্ট একটা পোর্শন নিই, এই দেখো এইখান থেকে মনে করো এতটুকু পোর্শন দিলাম, এই যে এতটুকু, ভালো করে খেয়াল করো।
এখান থেকে স্যার এতটুকু পোর্শন নিলাম। তো এই পোর্শনটা যদি সরল রেখা হয়, মানে মানে এই বক্ররেখার এত ছোট অংশ আমি চিন্তা করব, এত ছোট অংশ আমি চিন্তা করব যেন এই অংশটা এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করে। কত ডিগ্রি ক্রিয়েট করে? 90 ডিগ্রি ক্রিয়েট করে। বা মনে করো এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করলো, বা এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করলো, হ্যাঁ 90 ডিগ্রি, এই যে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, মানে এগুলো জায়গাতে 90 ডিগ্রি করে করে ক্রিয়েট করতেছে। মানে এই ছোট ছোট অংশগুলোকে আমি যদি সরল রেখা চিন্তা করতে পারি আর কি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এই ট্রাজেক্টরিজটা যদি এই ফ্যামিলি অফ কার্ভের প্রত্যেকটা কার্ভের সাথে যদি 90 ডিগ্রি ক্রিয়েট করে, তখন এই ট্রাজেক্টরিজটাকে বলা হবে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। অর্থোগোনাল শব্দ অর্থ হচ্ছে লম্বিক, মানে লম্ব, হ্যাঁ। কি ট্রাজেক্টরিজ বলবো? সেটাকে বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে যে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। আচ্ছা, তো অর্থোগোনাল ট্রাজেক্টরিজ হইতে গেলে তার আবার কি কন্ডিশন সে স্যাটিসফাইড করতে হবে? সে হচ্ছে গিভেন ফ্যামিলি অফ কার্ভের সাথে এই ট্রাজেক্টরিজে কি হবে? রাইট অ্যাঙ্গেল হইতে হবে। রাইট অ্যাঙ্গেল মানে কি? মানে সমকোণ হইতে হবে, হ্যাঁ, সমকোণ হইতে হবে। ওকে ওকে, তো এখানে লিখো যে রাইট অ্যাঙ্গেল উইথ গিভেন ফ্যামিলি অফ কার্ভ। বুঝতে পারলাম? আচ্ছা, তো এবার এখানে আরো কিছু কথা চিন্তা করো, এখানে আরো কিছু ঘটনা আছে। দেখো, মনে করো এটা একটা গিভেন কার্ভ। তো এই গিভেন কার্ভের যেটা ট্যানজেন্ট লাইন হবে, ট্যানজেন্ট লাইন, আবারও বলতেছি, এই গিভেন কার্ভ যেটা, সেই গিভেন কার্ভের ট্যানজেন্ট লাইন কত হবে? এই গিভেন কার্ভের যে কোনো ইকুয়েশনের ট্যানজেন্ট লাইন কত হয়? এই যে আমি এখানে লিখতেছি ট্যানজেন্ট লাইন, হ্যাঁ। ট্যানজেন্ট লাইন মানে হচ্ছে সেখানে ট্যানজেন্টের স্লপ থাকবে। তো ট্যানজেন্টের স্লপ কত? ট্যানজেন্টের স্লপ হচ্ছে ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই। আচ্ছা, এই ট্যানজেন্ট লাইনটা যদি এই এতটুকু অংশের জন্য যদি 90 ডিগ্রি ক্রিয়েট করে, তাহলে এই অংশটুকু ভালো করে খেয়াল করো। এই যে আমি যে অংশটুকু তো 90 ডিগ্রি নিচ্ছি, যে এই অংশটুকু বা এতটুকু অংশ যে 90 ডিগ্রি নিচ্ছি, যে অংশটুকু 90 ডিগ্রি, তাহলে এই ছোট্ট অংশটুকুকে আমি কি বলবো? এই অংশটুকুকে আমি কি বলবো? এই যে যতটুকু 90 ডিগ্রি, এই অংশটুকু বলবো আমি নর্মাল লাইন। কি বলবো? নর্মাল লাইন। এটা হচ্ছে নর্মাল লাইন। কি লাইন? নর্মাল লাইন মানে হচ্ছে অভিলম্ব, নর্মাল লাইন। তাহলে এই নর্মাল লাইনের আবার কি থাকবে? তার আবার কি থাকবে? স্লপ থাকবে। তাহলে তার স্লপটা কেমন হবে? আমরা জানি যে নর্মাল লাইন সবসময় ট্যানজেন্ট লাইনের সাথে লম্ব আকারে থাকে। কি আকারে থাকে? লম্ব আকারে থাকে। তাহলে এই নর্মাল লাইনের স্লপের কি অবস্থা হবে? আচ্ছা, ট্যানজেন্ট লাইনের স্লপটাকে আমি নাম দিলাম হচ্ছে M1। তাহলে এই নর্মাল লাইনের স্লপের অবস্থা কি হবে? তার হবে M2 - dx dy। এখন তুমি বলবো যে স্যার আপনি কেন এটা স্লপ নামটা -dx dy নিচ্ছেন? কেন নিচ্ছেন? কারণ আমরা জানি যে স্পর্শকের ঢাল আর হচ্ছে এই যেটাকে যে আমি বলছি অভিলম্ব, হ্যাঁ, এইটার ঢাল, এই দুটো ঢালের গুণফলটা কত হতে হবে? -1 হতে হবে। কারণ দুইটা সরল রেখা যখন পরস্পর লম্ব আকারে থাকে তখন তাদের ঢালের গুণফল কত হয়? -1 হয়, হ্যাঁ। এই দেখো, তুমি গুণ করে দেখো, ফাইনালি এই দেখো M1 এর সাথে তুমি M2টা গুণ করে দেখো, যে dy dx ইন্টু হচ্ছে -dx dy, ফলাফল হচ্ছে -1। বুঝতে পারলাম? তো এই কারণে ট্রাজেক্টরিজ যখন আমাকে বলবে, বা ট্রাজেক্টরিজ আসলে ওখান থেকে ম্যাথ আসে না, ম্যাথ আসে বেশিরভাগ, মানে ম্যাথের কনসেপ্টগুলো আসলে সব অর্থোগোনাল ট্রাজেক্টরিজ টাইপের। তো অর্থোগোনাল ট্রাজেক্টরিজ টাইপের যে কোনো ট্রাজেক্টরিজের অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করার জন্য প্রথমে কি করব? যেই ট্রাজেক্টরিটা তোমাকে দিবে, মানে যে গিভেন ট্রাজেক্টরিটা দিবে, ট্রাজেক্টরি মানে কি? সে একটা ফ্যামিলি অফ কার্ভকে ছেদ করবে। তাই তোমাকে যে ট্রাজেক্টরিজটা দিবে, সেই ট্রাজেক্টরিজে তুমি প্রথমে কি করবে? তার ট্যানজেন্ট লাইনের স্লপ বের করবা। সেই স্লপ বের করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে। কি বের করতে হবে? ডিডিএক্স অফ ওয়াই বের করতে হবে, হ্যাঁ। তো ডিডিএক্স অফ ওয়াই বের করে তারপর তুমি কি করবা? সেখানে তুমি এই -dx dy দ্বারা তুমি এটাকে কি করবা? রিপ্লেসমেন্ট করবা। কারণ -dx dy দিয়ে রিপ্লেসমেন্ট করলে তুমি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো পাবা, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো পাবা। সেখান থেকে তুমি আসলে এই যে ফ্যামিলি অফ কার্ভগুলো পেয়ে যাবা, যে ফ্যামিলি অফ কার্ভগুলো এই ট্রাজেক্টরির সাথে কি আকারে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমি তোমাকে ওয়ার্ক প্রসিডিউরটা বুঝাই দিচ্ছি কিভাবে তুমি অঙ্কগুলো করবা। আমি লিখে দিচ্ছি ওয়ার্ক প্রসিডিউর, হ্যাঁ। ওকে, ধর মনে করো যে ওয়ার্ক প্রসিডিউর কিভাবে অঙ্ক করতে হয়। তো এগুলোর জন্য কিছু স্টেপ মেনটেন করতে হয়। এক নম্বর স্টেপ যে এক নম্বর স্টেপ হচ্ছে ফাইন্ড আউট দ্য ddx of y of given trajectories. তোমাকে যে ট্রাজেক্টরিজটা দিবে তার আগে তুমি কি বের করবা? dy dx বের করবা। ওকে, তো dy by dx তুমি কেন বের করবা? ফর
ফর ইলিমিনেটিং এ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট দেখবে দেওয়া থাকবে, একটা কনস্ট্যান্ট দেখবে দেওয়া থাকবে, আমি একটু পরে ইকুয়েশন দিয়ে বুঝাবো। সেই কনস্ট্যান্টটাকে এলিমিনেট করার জন্য তুমি ডিডিএক্স অফ ওয়াই বের করবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে রিপ্লেস ডিডিএক্স অফ ওয়াই বাই মাইনাস ডিএক্স ডিওয়াই। ওকে, তুমি ডিডিএক্স অফ ওয়াই কে মাইনাস ডিডিএক্স অফ ওয়াই দ্বারা তুমি রিপ্লেসমেন্ট করবা। কেন? মানে এই কাজগুলো আমি কেন করবো? আমি করবো হচ্ছে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করার জন্য, মানে লম্বিক ট্রাজেক্টরিজ বের করার জন্য, অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করার জন্য, হ্যাঁ, ট্রাজেক্টরিজ নির্ণয় করার জন্য। ওকে, 3 নাম্বার হচ্ছে ডিটারমাইন মানে হচ্ছে নির্ণয় করতে হবে ডিটারমাইন দ্য অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ, অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কথাবার্তা, বেসিক আলোচনা, যে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ থাকলে আমাদেরকে কি কাজ করতে হবে। ওকে, তো এগুলোর রেসপেক্টে এখন হচ্ছে আমরা মোটামুটি ম্যাথ করার চেষ্টা করবো, কেমন? ওকে, আশা করি এতটুকু মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো ফলো করো। প্রথম অঙ্কটা কি বলতেছে? এক্সাম্পল নাম্বার 1, দেখো প্রশ্নটা পড়ি, ভালো করে শোনো। বলতেছে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য অর্থোগোনাল, হ্যাঁ, আচ্ছা একটু বানানটা ভুলে গেছি, অর্থোগোনাল হবে, হ্যাঁ, অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়ালস টু সি। মানে ঘটনা হচ্ছে তোমাকে একটা কার্ভ দিয়ে দিছে, এই যে এটা তোমাকে দিয়ে দিছে, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি, হ্যাঁ। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা কেমন? এটা আসলে দেখতে এরকম, এই দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আসলে কেমন, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো। এই এক্স ওয়াই ইকুয়ালস টু, এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু সি টাইপের যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা আসলে আয়তাকার হাইপারবোলা, এটা আসলে দেখতে এরকম। এগুলো আসলে বিশেষ জাতের হাইপারবোলা, হ্যাঁ, এটা দেখতে আসলে এই টাইপের, হ্যাঁ, আমরা জানি কি অধিবৃত্তের 2 দিকে 2টা শেপ থাকে, হ্যাঁ। তো এইটার শেপগুলো হচ্ছে আসলে এই টাইপের। দেখো এই দিকে একটা যদি কার্ভ যায়, হ্যাঁ, এইদিকে যদি একটা কার্ভ যায়, ঠিক তার উল্টাটা আবার এইদিকে একটা কার্ভ থাকবে। বুঝতে পারলাম? দেখো, খেয়াল করো, সিমেট্রিক। দেখো এই যে এইদিকে যদি কার্ভটা থাকে, তাহলে আবার ঠিক সিমেট্রিক এদিকে থাকবে। এইটাকে বলা হয় যে এইটা হচ্ছে তাদের আসলে অক্ষরেখা, এটা হচ্ছে তাদের অক্ষরেখা, বুঝছো? এটা হচ্ছে তাদের অক্ষরেখা। তো অক্ষরেখাটা আমার এখানে দেখানোর দরকার নাই, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ওকে, এটাই মুছে দিচ্ছি। আবার দেখো, যদি এই এক্স ওয়াই ইকুয়াল টু সি কার্ভটা আসলে সিমেট্রিক কার্ভ, হ্যাঁ, সিমেট্রিক কার্ভ। তো এইটা যদি এইদিকে যদি আমি ডিফাইন না করি, যদি এইদিকে ডিফাইন করতাম, যদি কার্ভটা এইদিকে ডিফাইন করতাম, তাহলে এইদিকে হলে ঠিক এটার সাথে আবার সিমেট্রিক এইদিকে থাকবে। ওকে, এবং এগুলো অসীমে গিয়ে আসলে কি হবে, একসময় স্ট্রেট লাইনে পরিণত হয়ে এগুলো আসলে অ্যাসিম্পটোট তো তোমরা জানো যে অসীমতট যখন এক্স এর মান যখন টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন সে আসলে এক্স অথবা ওয়াই অক্ষের সাথে সে আসলে কি হয়, সমান্তরালভাবে চলে, হ্যাঁ। ওকে, তো এইদিকে যদি আমি গ্রাফটা আঁকতাম, তাহলে তার অক্ষরেখা হইতো এটা তার অক্ষরেখা, হ্যাঁ, মানে তার ডাইরেক্টরিস্ট হইতো এটা, হ্যাঁ। ওকে, তো আমি এইদিকে আমার এগুলো দরকার নাই, আমি জাস্ট আমার জাস্ট মূল উদ্দেশ্য হচ্ছে তাকে ফাইন্ড আউট করে দেখানো, হ্যাঁ, যে আসলে সে দেখতে কেমন ইকুয়েশনটা। তো এক্স ওয়াই ইকুয়াল টু সি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তার ডায়াগ্রামটা দেখতে এরকম, তো এখানে সি এর মানটা আসলে কি, সি এর মানটা হচ্ছে এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স, তো ডিস্টেন্স যদি বেশি হয়, এই যে অরিজিন থেকে যদি ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলে তো কার্ভ তো এইদিকে হইতে পারে, এইদিকেও হইতে পারে কার্ভ, হ্যাঁ, এইদিকেও একটা কার্ভ হইতে পারে, এরকম হাজার কার্ভ হইতে পারে, এরকম একটা এইদিকে একটা হবে, বুঝতে পারলাম? ওকে, আবার ধরো এইদিকে যদি একটা কার্ভ হয়, এইদিকে যদি একটা কার্ভ হয়ে নেই, তাহলে কার্ভটা কিন্তু এইদিকে হতে পারে। তুমি দুইটার বেশি নেওয়ার দরকার নেই, দুইটা আমার মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মানে এই কার্ভগুলো আমার দেওয়া আছে। এখন আমাকে বলতেছে আমি এমন ট্রাজেক্টরি আঁকবো যেটা হচ্ছে এইগুলোর সাথে লম্ব আকার আছে। কি আকার আছে? লম্ব আকার আছে। দেখো, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, আমাকে কি আছে, এটার সাথে লম্ব আকার আছে, আমার ট্রাজেক্টরিজ বের করতে হবে। তো আমি প্রথমে কি লিখবো, যে গিভেন কার্ভ। দেখো, গিভেন কার্ভ কত আছে? গিভেন কার্ভ আছে হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি। তো তোমাকে বলছিলাম কি, এটাকে তুমি কি করবা, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে তুমি এই কনস্ট্যান্টটাকে তুমি আগে এলিমিনেট করে ফেলবা, আমাদের ওয়ার্ক রুল হচ্ছে। তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে লিখো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিফারেন্সিয়েট করলে এটা এখানে কত, ইউভি সূত্র পড়বে না, দেখো তো ইউভি সূত্র, তাহলে এক্স এটা বাইরে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াইটা বাইরে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1,
আর এই সি কে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? 0। কত হয়ে যাবে? 0। ওকে, তো এইটাকে তুমি লিখে হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ওকে, 2 নম্বর ইকুয়েশন। বা এটাকে তুমি একটা লাইন বেশি লেখো, বেশি লিখলে আসলে এরকম হবে এক্স ddx অফ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। কেমন? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এরপরে আমাদের ওয়ার্ক রুল অনুযায়ী কি বলছে? ওয়ার্ক রুল অনুযায়ী আমাদেরকে বলছে, আমি একটু তোমাদেরকে বুঝাইছিলাম যে অর্থগোনাল বের করার জন্য আমি এই জায়গাতে রিপ্লেস করবো কি দ্বারা? মাইনাস ডিএক্স ডিওয়াই দ্বারা রিপ্লেস করে দেবো। হ্যাঁ, লিখো রিপ্লেস ডি ডিএক্স অফ এত বাই মাইনাস ডিডিএক্স অফ ওয়াই। হ্যাঁ, উল্টাটা হবে। হ্যাঁ, মাইনাস ডি ডিওয়াই অফ এক্স ইন টু। ক্লিয়ার? তো তাহলে এটাকে তুমি যদি রিপ্লেস করো, তো রিপ্লেস করলে এখানে ফাইনালি কি অবস্থা হবে? 2 নম্বর ইকুয়েশনটার অবস্থা কি দাঁড়াবে দেখো তো। এক্স, আচ্ছা এইটার জায়গায় তুমি লিখবো হচ্ছে এইটা, তাহলে সামনে মাইনাস ডিএক্স ডিওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে কত হবে? তুমি সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে এক্স ডিএক্স ডিওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এবার তুমি এটাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চিন্তা করে সবাইকে ডিওয়াই দ্বারা গুণ করে দাও। তো ডিওয়াই দ্বারা গুণ করলে এখানে ডিওয়াইটা বাদ চলে যাবে, তাহলে এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তুমি দুই পাশে ইন্টিগ্রেট করো, এটাকে সলভ করার জন্য ইন্টিগ্রেট করো। তো দুই পাশে তুমি যদি ইন্টিগ্রেট করি, হ্যাঁ, তাহলে দিলাম ইন্টিগ্রেট চিহ্ন, এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে ভ্যালু কত আসবে? এখানে আসবে এক্স স্কোয়ার বাই 2। হ্যাঁ, ওকে, এখানে আসবে কত? মাইনাস, এখানে তো মনে করো, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই 2, এখানে আসবে কত? এ স্কোয়ার বাই 2, ওয়াই স্কোয়ার বাই 2, ওয়াই স্কোয়ার বাই 2। বুঝতে পারলাম? ওকে, তা এখানে কত আসবে? এখানে আসবে মনে করো কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আসবে। মনে করো এখানে তো মানে সমাকলন চিহ্ন যদি আমি উঠাই দিই, তাহলে আমার এখানে একটা কনস্ট্যান্ট আসবে না? আসবে না? ধরে নিলাম সেই কনস্ট্যান্টের মান হচ্ছে এ প্রাইম। কি ধরে নিলাম? এ প্রাইম। কেমন? আচ্ছা আচ্ছা, ওকে। তো তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এটাকে এভাবে চিন্তা করতে পারো, এ প্রাইম। হ্যাঁ, তো আচ্ছা, পরের লাইন এখানে লিখতেছি স্যার। ঠিক আছে, ওকে। তো দেখো, এখানে এটাকে একটা কাজ করি, এটাকে এইভাবে না লিখে দেখো, যেহেতু আমরা দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, ইকুয়েশন ব্যালেন্স করার জন্য লিখলাম। দেখো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে কত বলো তো? মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাই না? তো তুমি এই কনস্ট্যান্টটাকে মনে করো তুমি এটা কনস্ট্যান্ট সি আছে, তো তুমি সিও লিখতে পারো। সি এর পরিবর্তে তুমি এটাও লিখতে পারো যে সি এর পরিবর্তে সি না লিখে লিখতে পারো ইউ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বাই 2। কেন? কারণ 2 তুমি সব জায়গা থেকে তখন তুমি কাটাকাটি করতে পারো। মানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য আমি কাজটা করতেছি, যে এখানে এক্স স্কোয়ার বাই 2, এখানে ওয়াই স্কোয়ার বাই 2, এখানে আমি লিখতে পারি কত? এ স্কোয়ার বাই 2। তার ফলে কি হলো? দেখো সব জায়গাতে স্কোয়ারটা থাকলো আর আমি 2টা সব জায়গা থেকে কাটতে পারবো। এটা আসলে ইচ্ছার বিষয়, মানে একেবারে নিজের মন মতো করে তুমি ম্যানিপুলেট করে নিতে পারবা। ওকে, তো তুমি এখানে লিখো, তাহলে কত হইলো? যে এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2, আচ্ছা দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে কত হইলো? যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত? ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার। ওকে, মনে করো এই ইকুয়েশনটা পাইলাম। তুমি যদি এটাকে ম্যানিপুলেট নাও করতাম, তাহলে বিষয়টা আসলে এমন হতো। দেখো বিষয়টা এমন হতো, শোনো। মনে করো এক্স ডিএক্স এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, মনে করো তুমি এখানে কনস্ট্যান্ট সি লিখছো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? তুমি সবাইকে 2 দ্বারা গুণ করো, তো 2 দ্বারা গুণ করো, তাহলে এখানে ফলাফলটা কত হইতো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কত হইতো? সি, মানে 2c হইতো। তাহলে আমি এটাকে কি লিখতে পারতাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ 2c। এই যে 2c কে তুমি কি লিখতে পারতা? √2c, তার উপরে কত? স্কোয়ার। ওকে, এবার তুমি এইটাকে আবার ধরে নিলা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে √2c আছে, তুমি আবার ধরে নিলা যে এটা হচ্ছে এ, মানে এই সাইড নোট দিতা যে যেহেতু এ হচ্ছে কত মান? সমান √2c এর মানের সমান। কারণ কি? আমি লিখতে পারতাম যে এ √2 ইন্টু সি, এটাও কনস্ট্যান্ট, আবার কি এও একটা কনস্ট্যান্ট। তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারতা, কোনো সমস্যা নেই। ইকুয়েশন যে কোনোভাবে ব্যালেন্স করে নেওয়া যায়। এখন এই যে আমি যে ইকুয়েশনটা পাইলাম, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে আমার এমন ট্রাজেক্টরিজ, এমন ফ্যামিলি অফ কার্ভের ট্রাজেক্টরিজ যেটা এই গিভেন ট্রাজেক্টরিজের সাথে কি অবস্থায় আছে? লম্ব অবস্থায় আছে। তো এইটা আবার কেমন? এইটা হচ্ছে আসলে এইটাও আসলে একটা আয়তাকার হাইপারবোলা। হ্যাঁ, আমি ডাসারটা নিয়ে আসি। এইটাও একটা আয়তাকার হাইপারবোলা। হ্যাঁ, ওকে, বাট এটা ডায়াগ্রামটা কেমন তোমরা জানো যে এটা ডায়াগ্রামটা কেমন হয়? দেখো তো, এটা বের করার পরে ধরো এইগুলো রাফ করতেছি। দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, তাই না? তো যেহেতু এটা আয়তাকার হাইপারবোলা হতে গেলে কি হয়? মানে দুই দিক থেকে, মানে এর মান আর বি এর মানটা সেম হয়ে যায়। তো ধরো ইন জেনারেল কেসে হাইপারবোলাগুলো কেমন হয়? ইন জেনারেল কেসে হাইপারবোলাগুলো এই টাইপের হয়। হ্যাঁ, এই টাইপের হয়।
এই যে এই টাইপের হয়, মনে করো এই টাইপের হয়, এই টাইপের হয়, আর হচ্ছে এই টাইপের হয়। হ্যাঁ, ওকে, দুই দিক থেকে দুইটা সিমেট্রিক লাইন চলে যায়। তো যখনই এই এর মান আর বির মানটা সেম হয়ে যায়, প্রতি মনে রাখবা প্রত্যেকটা অধিবৃত্ত একটা কাল্পনিক আয়তক্ষেত্রের উপর নির্ভরশীল। এই যে এইদিকে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের উপর নির্ভরশীল, কারণ এই আয়তক্ষেত্রের লাইনগুলো দিয়েই দুইটা অ্যাসিম্পটট লাইন চলে যায়, বুঝছো? এই যখনই এই সেন্টার পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব এবং এতটুকু দূরত্বের সমান হয়, যে এটা এ এটা হচ্ছে বি, এই এ আর বি এর মান যখন সমান হয় তখন সেই হাইপারবোলাকে বলা হয় হচ্ছে আয়তাকার হাইপারবোলা। হ্যাঁ, তো এই আয়তাকার হাইপারবোলা গুলো আসলে দেখতে এমন, এগুলো দুই এক্সিস থেকে এগুলো সিমেট্রিক হয় সবসময়, ডায়াগ্রাম গুলো এই টাইপের হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরো এই হাইপারবোলা এগুলো দেখতে এরকম হয়। ধরো এইটা এটা ধরো যদি এদিক থেকে চিন্তা করো, হ্যাঁ, এদিক থেকে যদি চিন্তা করো, তাহলে এটা এইভাবে চলে যাবে, এই যে এইভাবে চলে গেছে, মনে করো ওইভাবে চলে গেছে, এই একটা কার্ভ এই দিক থেকে চলে গেছে, এই একটা কার্ভ এই দিক দিয়ে চলে আসছে। এই যে এইটা দেখো, এটা দিক দিয়ে গেলে এটা দিক দিয়ে চলে যাবে। আমি যদি এটাকে এইভাবে লিখি, এটাকে একটু সুন্দর করে লিখি, এই যে ধরো আমি এটাকে হাইপারবোলার ইকুয়েশনটা যদি আমি লিখি, ধরো যে প্যারাবোলার ইকুয়েশনগুলো কেমন, প্যারাবোলার ইকুয়েশনগুলো চলে যাচ্ছে এইভাবে চলে যায়, কেমন? হাইপারবোলার ইকুয়েশনগুলো আসলে কিন্তু এরকম না, সে কিন্তু একটা সময় খাড়া হয়ে এই অ্যাসিম্পটট লাইনের সাথে মিলে যায়। হ্যাঁ, তো ধরে নিলাম যে এই কার্ভগুলো হচ্ছে এরকম, এই যে এইভাবে গিয়ে এইভাবে চলবে, এইভাবে যাবে। হ্যাঁ, ওকে, বা এটাকে আটটু বাঁকায় দাও, এই দিক দিয়ে একটু বাঁকায় দাও। তো তুমি এইটা যদি এরকম হয়, তাহলে এই কার্ভটা কিন্তু ঠিক সিমেট্রিক্যালি এটার সাথে এইভাবে যাবে। তো এটা যদি এই দিক দিয়ে যায়, আর একটা যদি নেই, তাহলে ফ্যামিলি অফ কার্ভের জন্য এটা এদিক দিয়ে যাবে। ঠিক সিমিলারলি ধরো আরেকটা নিলাম, আরেকটা এদিক দিয়ে যাবে। সিমিলারলি এটা যদি এক্স এক্সিসের রেসপেক্টে আঁকি, এবার যদি ওয়াই রেসপেক্টে আঁকি, ধরো একটা এই দিক দিয়ে গেল এইভাবে, হ্যাঁ, আরেকটা গেল এইভাবে, ঠিক একটা এই দিক দিয়ে যাবে, আরেকটা হচ্ছে ঠিক নিচ দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে নেমে যাবে। মানে আসলে কার্ভগুলো দুই এক্সিসের রেসপেক্টে আসলে কার্ভগুলো আসলে সিমেট্রিক। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আসলে হাতে আসলে একেবারে অ্যাকুরেট ছবি আসে না। হ্যাঁ, একদম অ্যাকুরেট ছবি এগুলো দেখানোটা কঠিন। হ্যাঁ, তো তুমি এতটুকু যখন বের করবা, এতটুকু বের করবা, তুমি লিখবা যে দিস ইজ দ্য রিকোয়ার্ড, এতটুকু লিখবা যে দিস ইজ দ্য রিকোয়ার্ড, orthogonal family of curve, আচ্ছা, রিকোয়ার্ড বানানটা ভুল লিখছি, ফ্যামিলি অফ কার্ভ, এখানে আসলে লাইটের সমস্যা। হ্যাঁ, রিকোয়ার্ড অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ, কেমন? আচ্ছা, এরপর লিখবো হচ্ছে ফিগার, মানে তোমার কাছে বলতেছে স্কেচ করার জন্য। হ্যাঁ, তো স্কেচ করার জন্য তোমাকে কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। তো ছবি আঁকার জন্য কোনো গ্রাফ পেপার দরকার নাই, জাস্ট এগুলো পেন্সিল দিয়ে এঁকে দিবা। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় কালার পেন দিয়ে এঁকে দিলে হচ্ছে ভালো হয়। হ্যাঁ, তো আমি তো জানি যে এইটার ডায়াগ্রামটা কেমন হবে, এটার ডায়াগ্রামটা হবে ঠিক এই টাইপের। এই যে জাস্ট এই দেখো এক্স এক্সিসের, এই দেখো যদি এক্স এক্সিসের রেসপেক্টে, হ্যাঁ, এটা এক্সিসের রেসপেক্টে যদি এই দিক দিয়ে যদি একটা কার্ভ যায়, এই দেখো এই দিক দিয়ে যদি একটা কার্ভ যায় সিমেট্রিক্যালি, ঠিক এই দিক দিয়েও কিন্তু একটা কার্ভ যাবে সিমেট্রিক্যালি। দেখছো, যদি এই দিক দিয়ে একটা কার্ভ যায়, তাহলে এই দিক দিয়েও কিন্তু আরেকটা কার্ভ যাবে। বুঝছো, দুইটার বেশি লেখার দরকার নেই। আবার দেখো ওয়াই এক্সিসের রেসপেক্টও কিন্তু হইতে পারে। হ্যাঁ, দুই দিক থেকে হইতে পারে। তো ওয়াই এক্সিসের রেসপেক্টে যদি একটা কার্ভ যদি এদিক দিয়ে যায়, তাহলে আরেকটা কার্ভ যাবে হচ্ছে এদিক দিয়ে। আর একটা যদি ধরো মনে করো যে তুমি এদিক দিয়ে ডায়াগ্রাম দেখাইলে, একটা এদিক দিয়ে গেলে আরেকটা যাবে হচ্ছে ঠিক এদিক দিয়ে, ব্যাস কাজ শেষ। তুমি প্রয়োজনে লিখে দিতে পারো। এই লাল কালার গুলোকে ফাইন্ড আউট করে লিখে দিতে পারো যে লাল কালার গুলা নাম হচ্ছে এই যে এইটা এক্স স্কোয়ার, এটা নাম দিয়ে দাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে দাগ দিয়ে তুমি লিখে দাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আর যেগুলো সবুজ কালার আছে, হ্যাঁ, সবুজ কালার গুলোর নিচে দাগ দিয়ে দাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আর যেগুলো কালো কালির আছে, কালো কালির গুলোকে এরকম দাগ দিয়ে দেখাই দাও যে এগুলো হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি টাইপের। হ্যাঁ, নাম দিয়ে দাও এক্স ওয়াই ইকুয়ালস টু সি, প্রত্যেকটার সাথে সাথে নাম দিয়ে দাও এক্স ওয়াই ইকুয়ালস টু সি। হ্যাঁ, যেখানে যতটুকু দেখানো সম্ভব। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের সেকেন্ড পার্ট আকারে লেখা, বাট তোমার এত কিছু লেখার দরকার নাই, তুমি শুধু করে নাম দিবে হচ্ছে ফিগার। হ্যাঁ,
ফিগার নাম দিয়ে এই লিখে দিবা ফিগার নাম দিয়ে ব্যাস কাজ শেষ, আর কোনো কিছু লেখার দরকার নেই। তো এই তো আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা ইনশাআল্লাহ পারবা, কেমন? আচ্ছা, তো খেয়াল করো, এবার হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এইটা হচ্ছে ঠিক এক্সাম্পল নাম্বার 1 এর কনভার্স। হ্যাঁ, মানে পুরোপুরি আগের অঙ্কটার কনভার্স। মানে আগে তোমাকে যে হাইপারবোলাগুলো দিছিল, মানে দুই ধরনের রেক্টাঙ্গুলার হাইপারবোলাই বের করা লাগছে, দুইটা পরস্পর রেসপেক্টে অর্থগোনাল। বাট তোমাকে আগে দিছিল হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি টাইপের ইকুয়েশন। এবার আগের বার তুমি এটা ফাইন্ড আউট করছিলা, মনে করে দেখো, আগের বার তুমি এইটা ফাইন্ড আউট করছিলা, তোমার ইকুয়েশন ছিল এক্স ওয়াই ইকুয়াল টু সি। এবার তোমাকে দিয়ে দিছে এইটা, আমি বের করবো হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে? ওকে, তো পড়াশোনা পড়ে দেখো তুমি প্রয়োজনে, যে ফাইন্ড এন্ড স্কেচ দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য রেক্টাঙ্গুলার হাইপারবোলা। মানে এই যে রেক্টাঙ্গুলার হাইপারবোলা আছে, এই রেক্টাঙ্গুলার হাইপারবোলা তুমি কি বের করবা? এই রেক্টাঙ্গুলার হাইপারবোলা তুমি হচ্ছে যে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করবা। তো প্রথম কথা হচ্ছে এইটা দেখতে কেমন, এইটা আমি আবারও একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এটা একটা আসলে, এটা কেমন টাইপের ইকুয়েশন? এটা আসলে রেক্টাঙ্গুলার মানে আয়তাকার হাইপারবোলা। হ্যাঁ, ওকে, তো আয়তাকার হাইপারবোলা আসলে কি, এই ডায়াগ্রামগুলো তোমরা সব ইন্টারমিডিয়েট শিখছো তোমাদের অধিবৃত্ত চ্যাপ্টারে। হ্যাঁ, তো এই টাইপের ডায়াগ্রামগুলো আসলে এই টাইপের হয়। যেমন ধরো এইটা আছে না, এই যে এইটা, এগুলো আসলে এই টাইপের হয়। ধরো এইদিকে যদি একটা ইকুয়েশন যায়, আমি এটাকে এইভাবে নাম দিলাম, এই যে এইটা। হ্যাঁ, যদি এইদিকে একটা যায়, তাহলে ঠিক সিমেট্রিক্যালি এই দিকে আরেকটা যাবে। দুটোর বেশি লেখার দরকার নেই। ধরো এইদিকে একটা গেল, আরেকটা গেল এইদিকে। হ্যাঁ, তুমি যেহেতুগুলো নেবে সব সিমেট্রিক্যালি এমন হবে। বুঝতে পারলাম? ধরো তুমি যদি এই দিক দিয়ে নাও, এই দিক দিয়ে যদি ওয়াই এক্সিসের দিক দিয়ে নাও, তাহলে এই দিকে গেলে এই দিকে সেম এরকম হবে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের গিভেন কার্ভ, এটা হচ্ছে আমাদের গিভেন ট্রাজেক্টরিজ। তো গিভেন ট্রাজেক্টরিজটা কেমন? সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো লিখো গিভেন কার্ভ, যে গিভেন কার্ভ। হ্যাঁ, গিভেন কার্ভ কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। তো এটাকে 1 নম্বর সমীকরণ ধরে তোমাকে বলছিলাম কি, এইটার অর্থগোনাল বের করতে হলে কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে করে এই কনস্ট্যান্টটাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে। হ্যাঁ, তো লিখো যে নাও differentiate 1 with respect to x, তাহলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, আর y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ddx অফ y ইকুয়ালস টু 0। এই দেখো কনস্ট্যান্টটা বাদ হয়ে গেছে, কেমন? ওকে, তো এটাকে তুমি একটা কাজ করো, দুই সবার কাছ থেকে বাদ দিয়ে দাও, তাহলে x মাইনাস y ddx অফ y ইকুয়ালস টু 0। তাহলে এবার এখানে লেখো x ইকুয়ালস টু y dy dx। এবার এই dxটাকে তুমি এখানে পাঠিয়ে দাও, তাহলে x dx ইকুয়ালস টু কত বলো তো? y dy। বুঝতে পারলাম? ওকে, তো এবার চিন্তা করো যে আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখো করো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x মাইনাস ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, আর y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ddx অফ y। হ্যাঁ, আর a স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0, সবার কাছ থেকে 2 বাদ দিয়ে দিছি। এরপরে এই পার্টটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, আর এটাকে আমি এই পাশে নিয়ে এসেছি। ঠিক আছে? ওকে, তো এখন তোমার টার্গেট হচ্ছে কি? তোমার টার্গেট হচ্ছে তুমি ইকুয়েশন বের করবে। মানে তুমি একটা ইকুয়েশন, তোমার আসলে একটা ইকুয়েশন দরকার, তাই না? তুমি আসলে স্রেফ একটা ইকুয়েশন দরকার, কেমন? তো দেখো এই ইকুয়েশন আমি বের করব। আচ্ছা, ছোট একটা মিস্টেক করে গেছি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখো কেন ইকুয়েশনটা আসলে আসছে না। এই দেখো, আমি ডিফারেন্সিয়েট করার পরে আমাকে কি করতে হবে? এই যে ddx অফ y, এই ddx অফ y কে আমাকে কি করতে হবে? রিপ্লেসমেন্ট করতে হবে, তাই না? এটাকে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করবো কি দিয়ে? আমি এটাকে রিপ্লেস করবো হচ্ছে মাইনাস dx dy। একটু আগে যে বললাম, ট্রাজেক্টরিজের অর্থগোনাল বের করতে হলে এটাকে রিপ্লেসমেন্ট করতে হবে। তো এটাকে ঠিকঠাক করো, এই জায়গাতে একটু ভুল লিখেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো লিখো 2x, আচ্ছা 2 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত? x মাইনাস ওয়াই dy dx ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, দিয়ে লিখো নাও রিপ্লেস ddx of y by minus dx dy into, রিপ্লেসমেন্ট করলে কত হবে? এখানে হচ্ছে x, বলো এখানে যদি আমি মাইনাসটা বসাই, মাইনাস আছে প্লাস না? আচ্ছা, ddx of y মানে কত? dx, এখানে কত? dy ইকুয়ালস টু 0। তো এখানে তাহলে কত হয়? এই পাঁচটা মুছে দিই, কেমন? আচ্ছা, এই পাঁচটা মুছে দেই। তো এখানে মুছে দিলে এখানে কত হবে?
তুমি উভয় পক্ষকে তুমি ডিওয়াই দ্বারা গুণ করে ফেলো, তাহলে এখানকার ডিওয়াইটা বাদ যাবে। তাহলে এখানে কত লিখতে পারি যে এক্স ডিওয়াই প্লাস হচ্ছে ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। কেমন? তাহলে এইটাকে তুমি আবার এইভাবে লিখতে পারো যে স্যার ডিফারেন্সিয়েট অফ এক্স কমা ওয়াই, মানে ডিফারেন্সিয়েট অফ এক্স কমা ওয়াই মানে কি, আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, মনে করো এক্স, এই এক্সটা হচ্ছে ইউ, ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াইটা হচ্ছে ভি, ভি ওয়াই কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স। বুঝছো? তো এইখান থেকে ডিএক্স গুলো বাদ দিয়ে দিচ্ছি। তো ডিএক্স গুলো বাদ দিলে কি হয়, এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স। দেখো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। বুঝছো? মানে ইউভি সূত্রটাকে, ইউভি সূত্র শর্ট ফর্ম হচ্ছে এটা। তো এইবার দুই পাশে তোমার তো দরকার আসলে ইকুয়েশন দরকার, তাই না? তো তুমি এখান থেকে ডিফারেনশিয়াল অপারেটর উঠাবা, তাই তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, মনে করি এবার ইন্টিগ্রেট করলাম 0। তো ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন আর হচ্ছে ডিফারেন্সিয়াল চিহ্নটা বাদ হয়ে যাবে, বাকি থাকবে কারা, এক্স ওয়াই। তো এক্স ওয়াই ইকুয়ালস টু কত, এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো ফাইনালি লিখবা যে দিস ইজ দ্য রিকোয়ার্ড, this is the required orthogonal family of curve, ওকে। তো এখন ডায়াগ্রামটা কেমন, তোমাদের কত ডায়াগ্রাম একটু আগে বলছি, তোমাদের কত ডায়াগ্রাম বলছি। ধরো তুমি যদি এই দিক দিয়ে তুমি যদি মানে তুমি যদি ডাইরেক্টরিসটা চিন্তা করো, মানে তুমি যদি তার অক্ষরেখাটা চিন্তা করো, তাহলে ডায়াগ্রামটা গুলো এই দিকে যাবে। মনে করো এইটা হচ্ছে একটা মিলে এই দিক দিয়ে একটা যাবে, এই দিক দিয়ে একটা সিমেট্রিক কার্ভ মিলে এই দিক দিয়ে আরেকটা যাবে। বুঝছো? ওকে, বুঝাতে পারলাম? আর তুমি যদি এই দিক দিয়ে চিন্তা করো যে না স্যার আমি এই দিক দিয়ে ডাইরেক্টরিসটা নিব, হ্যাঁ, অক্ষরেখাটা এই দিক দিয়ে নিব, তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আমার এই দিক দিয়ে যদি একটা কার্ভ হয়, তাহলে এই দিক দিয়েও একটা কার্ভ যাবে এইভাবে, হ্যাঁ। আর এই দিক দিয়ে যদি একটা কার্ভ যায়, তাহলে এই দিক দিয়েও একটা কার্ভ যাবে, এই যে এই বরাবর একটা কার্ভ যাবে, হ্যাঁ। এখন জাস্ট তুমি সবগুলো নামকরণ করে দিবা। তো যেগুলো লাল কালি দিয়ে স্যার লিখছি, এই লাল কালির কার্ভগুলোর নাম হচ্ছে কত, এক্স ওয়াই ইকুয়াল টু সি। পরীক্ষা হলে দুই একটা কার্ভ নামকরণ করে দেখাই দিবা, হ্যাঁ। আর যেগুলো কালো কালি দিয়ে স্যার লিখছি, কালো কালির গ্রাফগুলো কোনগুলা, কালো কালি, হ্যাঁ, এই কালো কালির গ্রাফগুলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। বুঝছো? আমি আবার বলতেছি, ট্রাজেক্টরিজ আঁকার ক্ষেত্রে পেন্সিল এবং কলম দুইটাই অ্যাপ্লিকেবল। পরীক্ষার হলে কোনো গ্রাফ পেপার দরকার নেই, জাস্ট খাতার মধ্যে একবার। সবচেয়ে ভালো হয় কালার পেন দিয়ে আঁকা। আমি আমার পরীক্ষার হলে, আমার আন্ডার গ্রাজুয়েশন করছি, আমি কালার পেন দিয়ে আঁকছি। ওকে, তো সো তোমার এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তো ছেলেমেয়েরা এক্সাম্পল নাম্বার 6 একটু দেখো, বলতেছে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ প্যারাবোলা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x। মানে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলাটা তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো, তোমরা জানো। এইটার সাথে এই ফ্যামিলি অফ কার্ভটা দেওয়া আছে, ফ্যামিলি অফ কার্ভ এটা। তো বিষয়টা আসলে কেমন, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x আমরা জানি যে ফোকাস, হ্যাঁ, মানে এর মানটা যদি পজিটিভ হয়, দেখো ছেলেমেয়েরা, এর মান যদি পজিটিভ হয়, তাহলে ডায়াগ্রামগুলো আসলে এমন হবে, এই দিক দিয়ে যদি যায়, মানে ফোকাসটা এইদিকে ধরে নিলাম, তাহলে কার্ভটা ঠিক মানে এইদিকে যদি কার্ভ, মানে এর মানটা পজিটিভ হলে কার্ভটা এইদিকে যাবে। ওকে, আর যদি এইদিকে হয় তাহলে সিমেট্রিক্যালি আবার এইদিকে তো হইতে পারে, এই যে এইদিকেও তো হইতে পারে, পারে না? এই যে এইদিকেও তো হইতে পারে, কারণ এর মানটা নেগেটিভ হলে ফোকাসটা এইদিকে চলে আসবে, তাহলে এইদিকে আমি আরেকটা কার্ভ নিতে পারি। দেখো আমি এইদিকে, ধরো আমার একটা কার্ভ যদি এইদিক দিয়ে যায়, যদি আরেকটা কার্ভ যদি এইদিক দিয়ে যায়, তাহলে আমার এইদিকে সিমেট্রিক্যাল আরেকটা কার্ভ আসবে, একটু ভুল লিখেছি, এটা আসলে এরকম হবে না। প্রত্যেকটা আসলে যাবে হচ্ছে মানে ভার্টেক্স পয়েন্ট দিয়ে যাবে, শীর্ষবিন্দু দিয়ে যাবে। ধরো এই পয়েন্ট দিয়ে যাবে, এই যে এদিক দিয়ে যাবে, হ্যাঁ, এই যে প্রতি পয়েন্ট যদি এদিক দিয়ে যায়, তাহলে সে হচ্ছে এদিক দিয়ে চলে যাবে। ওকে, শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাহলে এই দিক দিয়ে যদি যায়, তাহলে সে হচ্ছে এই দিক দিয়ে চলে যাবে। দুইটার বেশি কার্ভ তোমার নেওয়ার দরকার নেই, কেমন? দুইটার বেশি কার্ভ নেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এইটা হচ্ছে আমার গিভেন, এটা হচ্ছে আমাদের গিভেন ফ্যামিলি অফ কার্ভ হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x। তো এইটার সাথে লম্ব আকার আছে এমন অর্থোগোনাল ট্রাজেক্টরি দিতে হবে। ঠিক আছে, ফাইন। তো লিখো, আমি মূল কথাগুলো লিখতেছি না, আমি ইকুয়েশনটুকু লিখতেছি। মনে করো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x, তুমি লিখে নিয়ে বাকি কথাগুলো, হ্যাঁ, যে গিভেন কার্ভ হিসাবে। তো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। তো ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করি, তো ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2y dy dx। এটার করলে কত হবে, 4a। কি হবে, 4a। তো দেখো আমাদের ডিফারেন্সিয়েট করার টার্গেট কি ছিল, ভালো করে বুঝো। ডিফারেন্সিয়েট করার টার্গেটই হচ্ছে এই কনস্ট্যান্টটাকে বাদ দেওয়া। তো কনস্ট্যান্টটাকে বাদ হয়েছে, বাদ হয়নি। তো দেখো তো এইখান থেকে স্যার কার মানটা বের করে রাখতে পারি, 4 এর মানটা বের করে রাখতে পারি। এই যে 4 এর মান, কনস্ট্যান্টের মান, 4 এর মানটা কত, ওয়াই স্কয়ার বাই এক্স।
এই যে 4 এর মানটা এখানে ইনপুট করে দাও, তাহলে লিখতে পারি 2y dy dx ইকুয়ালস টু 4 এর মান হচ্ছে কত y স্কয়ার বাই x। ওকে, তো এবার তুমি দুই পাশ থেকে y বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত হবে 2 dy dx ইকুয়ালস হচ্ছে y বাই x। লিখতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। শুধু y মানটা কত হবে 2xy, 2 এই যে x টাকে এখানে পাঠিয়ে দিলাম, d dx অফ y ইকুয়ালস টু হচ্ছে y। আচ্ছা, ভুল হয়েছে একটু, এই x টা এখানে পাঠিয়ে দিছি, এই y টা এখানে হবে, হ্যাঁ y টা এখানে থাকবে, হ্যাঁ জাস্ট x টা এখানে পাঠিয়ে দিছি, তাহলে এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, মনে করো ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের কি করতে হবে, আমি বলেছি যে ইকুয়েশন বের করার পরে এই ddx অফ y কে তুমি কি দ্বারা রিপ্লেসমেন্ট করবা, তুমি হচ্ছে মাইনাস dy dx dy দ্বারা রিপ্লেসমেন্ট করবা। তো আমি এই ইংরেজি কথাগুলো লিখছি না, তুমি এগুলো লিখে নিও, আমি হচ্ছে ডিরেক্ট এখানে লিখতেছি, মনে করো ফাইনালি যে সুতরাং 2x এই যে এই জায়গা তুমি রিপ্লেসমেন্ট করবা স্টেপ 2, হ্যাঁ তো রিপ্লেসমেন্ট করলে এখানে হবে কত মাইনাস dx dy ইকুয়ালস টু, হ্যাঁ এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে y। ওকে, তো তুমি এটাকে একটা কাজ করো, এটাকে এভাবে লেখো যে মাইনাস 2x dx ইকুয়ালস টু হচ্ছে y dy। আচ্ছা, এবার এটাকে একটা কাজ করো, মাইনাস 2x dx মাইনাস y dy ইকুয়ালস টু হচ্ছে 0। এবার সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে 2x dx প্লাস হচ্ছে y dy ইকুয়ালস টু 0, y dy ইকুয়ালস টু 0। কেমন? তাহলে এখানে ফাইনালি কি অবস্থা হয় দেখো তো, এই যে এই ইকুয়েশনটা পাইছি, এই যে এটা এই ইকুয়েশনটা স্যার পাইছি, এটা কি লিখতে পারি স্যার যে 2x dx প্লাস হচ্ছে y dy ইকুয়ালস টু 0। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো তুমি এটাকে ইন্টিগ্রেট করে ফেলো, তাহলে 2x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dy ইকুয়ালস টু 0। তো 2টা বাইরে দিয়ে দাও, ইন্টিগ্রেট করলে এখানে কত হবে x স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে y স্কয়ার বাই 2। তোমাকে একটু আগে বলেছিলাম ইন্টিগ্রেশন যখন এরকম করব তখন এগুলোকে ব্যালেন্স করব। তো x স্কয়ার বাই 2 এবং y স্কয়ার বাই 2 এর জন্য ব্যালেন্স করব কি দিয়ে, a স্কয়ার বাই 2 দ্বারা ব্যালেন্স করব। কনস্ট্যান্ট এই যে a স্কয়ার বাই 2, এতে কাজ করতে সুবিধা হবে। তো তুমি সবাইকে তো তুমি সবাইকে একটা কাজ করো, যে আচ্ছা এখানে 2 কাটাকাটি করা যায়, তাহলে এখানে কত হলো x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কত a স্কয়ার বাই 2। ক্লিয়ার? a স্কয়ার বাই 2। তো তুমি চাইলে সবাইকে 2 দ্বারা গুণ করতে পারো, 2 দ্বারা গুণ করতে পারো। তো 2 দ্বারা গুণ করলে কত হবে 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। এটা কার সমীকরণ দেখো তো, এটা কার সমীকরণ বলো তো? এটা এটা আসলে কার সমীকরণ? এটা অ্যাকচুয়ালি একটা উপবৃত্ত সমীকরণ। দেখো উপবৃত্ত সমীকরণ, কারণ উপবৃত্ত সমীকরণগুলো কেমন আকারে থাকে, ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট আকারে থাকে, এই আকারে থাকে, হ্যাঁ ওকে। দেখো তোমাদের বইও বইটা এই যে ওরা সি লিখছে, বাট একই কথা, ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ ওকে। তো এখানে শোনো, এটা যেহেতু উপবৃত্ত, হ্যাঁ তো উপবৃত্তের ক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে। আমি এটাকে যদি আর একটু ব্যাখ্যা দিয়ে লিখি, ধরো এটাকে এভাবে লিখতে পারি যে 2x স্কয়ার বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস হচ্ছে 1। তাহলে এখানে কত হবে x স্কয়ার, এখানে হচ্ছে কত 2টাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে 2 নিচে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার বাই, এগুলো রাফ, এগুলো তোমার লেখার দরকার নেই, হ্যাঁ। তাহলে এখানে কত হয় x স্কয়ার ডিভাইড বাই 2 কে তুমি লিখতে পারো হচ্ছে √2 বাই a স্কয়ার প্লাস এখানে হচ্ছে y স্কয়ার বাই হচ্ছে √a হোল স্কয়ার ইকুয়ালস টু কত, আচ্ছা এখানে তো a স্কয়ার পুরোপুরি দেওয়াই আছে, ইকুয়ালস টু হচ্ছে কত 1, হ্যাঁ। তো এখানে দেখে বোঝা যাচ্ছে, দেখো যে তুমি এই মানটাকে ভাগ করে ফেলতেছো, হ্যাঁ আর এই মানটা কিন্তু পুরোপুরি ইন্টিজার অবস্থায় আছে, তার মানে অবশ্যই এই মানটাকে যদি তুমি যদি a ভাবো আর এই মানটাকে তুমি যদি b ভাবো, হ্যাঁ b ভাবো, তাহলে অবশ্যই এখানে কে বড়, a থেকে b বড়। তো a থেকে যদি b বড় হয় তাহলে আমাদের ডায়াগ্রামগুলো কি হয় উপবৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ বলো তো আমাদের ডায়াগ্রামগুলো কেমন হবে? আমাদের ডায়াগ্রামগুলো হবে এরকম, এই দেখো এরকম ডায়াগ্রাম হবে, এরকম এই দেখো সব ডায়াগ্রামগুলো হবে এই টাইপের ডায়াগ্রাম, হ্যাঁ এই টাইপের ডায়াগ্রাম হয়, এই টাইপের ডায়াগ্রাম যেখানে অরিজিন থাকে কোথায়, মানে সেন্টারটা থাকে অরিজিনে, কিন্তু ফোকাস থাকে হচ্ছে y অক্ষের উপরে, তাই না? তো তাহলে আমি বলতে পারি যে এখানে লিখে দিবা, এখানে লিখো যে দিস ইজ দ্য রিকোয়ার্ড orthogonal family of curve which denotes
এ ফ্যামিলি অফ ইলিপস। আচ্ছা এখানে লিখো অ্যান্ড দ্য সেন্টার পয়েন্ট, এই যে এখানে লিখবা পাশে অ্যান্ড দ্য সেন্টার পয়েন্ট লাইজ অন, সেন্টার পয়েন্টটা কোথায় লাইজ করতেছে? সেন্টার পয়েন্টটা লাইজ করবে হচ্ছে মূল বিন্দুতে। সেন্টার পয়েন্ট লাইজ অন অরিজিন। ওকে, তো আমি ইকুয়েশন থেকে বুঝতেছি যে আমার ওয়াই এর ইউনিটটা বড়, তার ডায়াগ্রামগুলো সব এইদিকে চলে যাবে, এই যে বরাবর মনে করে এগুলো ফোকাস। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, হ্যাঁ একটা উপবৃত্ত। ওকে, তাহলে এরকম আরো উপবৃত্ত হইতে পারে, আরো হইতে পারে। তুমি 2-3টা উপবৃত্ত দেখায় দাও, 2-3টা দেখায় দাও, 2টা বা 3টা দেখায় দাও। ওকে, এই যে দেখো এগুলো হচ্ছে ফিগার। ফাইনাল লিখে দিবা নিচে, অঙ্ক করার পর নিচে লিখে দিবা হচ্ছে ফিগার। বুঝছো? তো এখানে তুমি এই ইকুয়েশনটাকে দাগ দিয়ে, এখানে অঙ্ক করার পরে ইকুয়েশনের দাগ দিয়ে লাল কালি দিয়ে, অথবা তুমি লাল কালি তো না, নীল কালি দিয়ে তুমি এখানে লিখে দিবা যে এটা হচ্ছে এই কার্ভ। কি কার্ভ? 2x² + y² হচ্ছে a স্কয়ার, হচ্ছে a স্কয়ার। এই তো হয়ে গেল। না পারার তো আমি কোনো কারণ দেখি না। আচ্ছা, তো এবার হচ্ছে এক্সাম্পল নাম্বার 7। এটা হচ্ছে হুবহু, একদম হুবহু এক্সাম্পল নাম্বার 6 এর মানে কার্বন কপি, জাস্ট উল্টাটা। হ্যাঁ, উল্টাটা কাজটা করতে হবে। তো দেখো এখানে বলেছে যে ফাইন্ড এক্স, এগুলো না পড়লাম, বলতেছে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ দিয়ে দিছে এইটার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ দিয়ে দিছে। তো এইটা কি? এটা হচ্ছে ইলিপস। দেখো আমি তোমাদেরকে বারবার বুঝাই দিচ্ছি, ax² + by² = c, এই টাইপের যে কোনো ইকুয়েশন হবে ইলিপস। মানে কি বলতো? মানে হচ্ছে এগুলো হচ্ছে উপবৃত্ত টাইপের। হ্যাঁ, আচ্ছা যদি কখনো এমন দেখো, ভালো করে খেয়াল করো, মনে করো এমন আছে 3x² + y² = 1 আছে, তাহলে তুমি বুঝে নিবা মানে x² এর সাথে কোনো কনস্ট্যান্ট আছে, মানে সহগ আছে, কিন্তু y² এর সাথে নাই। তাহলে বুঝবা যে ডায়াগ্রামটা আসলে এইভাবে যাবে, এইরকম হবে ডায়াগ্রাম, মানে ফোকাসগুলো এখানে থাকবে। এখন কেমনে বুঝছি আমি এটা? কেমনে বুঝছি? ধরো স্যার যদি এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো তুমি 3 দ্বারা ভাগ করে দাও। তো 3 দ্বারা ভাগ করে দাও। তো 3 দ্বারা ভাগ করলে এখানে কি হবে? এখানে হবে x², এখানে হবে কত? y²/3, হ্যাঁ, আর এখানে হচ্ছে কত? 1। হ্যাঁ, তার মানে তুমি চিন্তা করো যে এই টাইপের ইকুয়েশনগুলো আছে না, এই যে এই টাইপের ইকুয়েশনগুলো দেখো, এইটার x² মান হচ্ছে 1, আর এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? মনে করো হচ্ছে 3। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো 3 না দিই, মনে করো 4 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো 4 দিলাম, তাহলে মনে 4 দিয়ে ভাগ করো, তাহলে x² হচ্ছে y²/4 হচ্ছে 1। হ্যাঁ, তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কত হবে? x²/1² প্লাস হচ্ছে কত? y²/2² = 1। দেখছো? দেখো এখানে এর মানটা হচ্ছে 1 আর বি এর মানটা হচ্ছে 2। তো আমরা জানি কি, এ থেকে যখন বি বড় হয় তখন ডায়াগ্রামগুলো হয় কি, y অক্ষের দিকে, y অক্ষ বরাবর হয়, ফোকাসগুলো y অক্ষের দিকে থাকে, তার মানে আমি এখান থেকে মোটামুটি আমি আইডেন্টিফাই করে ফেললাম যে আমার যে ফ্যামিলি অফ কার্ভটা দেওয়া আছে তার অরিজিন, তার সেন্টার হচ্ছে অরিজিনে, এই যে দেখো দ্য সেন্টার হচ্ছে অরিজিনে, এবং তার যেই ডায়াগ্রামগুলো, ফোকাসগুলো থাকবে ওয়াই অক্ষের উপরে, তার ডায়াগ্রামগুলো হচ্ছে এই টাইপের। হ্যাঁ, তো তুমি 2টা নাও বা 3টা নাও, 3টাই নাও। ওকে, 3টা তুমি একে দেখাইলা, 3টা আঁকলে যথেষ্ট বা 2টা আঁকলে যথেষ্ট, এর বেশি আঁকার দরকার নেই। এখন দেখতে হবে এইটার অর্থোগোনাল ট্রাজেক্টরিজগুলো দেখতে কেমন। ওকে, তো প্রথমে লিখলাম তো গিভেন ইকুয়েশন হচ্ছে এইটা। তো এটাকে তুমি 1 নাম্বার ধরে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, কি জন্য? তুমি ddx অফ y বের করার জন্য, এবং ইলিমিনেটিং কনস্ট্যান্ট। তো যদি ডিফারেন্সিয়েট করি, বলো x² কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, y² কে ডিফারেন্সিয়েট করলে 2y, আর y কে ডিফারেন্সিয়েট করলে হবে ddx অফ y = 0। এই যে আমি পেয়ে গেছি, ddx অফ y পেয়ে গেছি, এবং আমার কনস্ট্যান্টটাও ইলিমিনেট হয়ে গেছে। সবার কাছ থেকে তুমি 2 বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হবে? এখানে 2x প্লাস এখানে y ddx অফ y = 0, ইকুয়েশন নাম্বার 2। এখন এই 2 নম্বর ইকুয়েশনে কি করতে হয় বলো ছেলেমেয়েরা, কি করতে হয়? 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের এইটাকে রিপ্লেস করতে হয়, তাই না? ওকে, এটাকে রিপ্লেসমেন্ট করবো কি দ্বারা? এটাকে রিপ্লেসমেন্ট করবো কি দ্বারা বলো তো? মাইনাস ddx অফ y দ্বারা। তো আমি এগুলো লিখলাম না, আমি মূল ক্যালকুলেশনটা করে তোমাদের বুঝাই দিচ্ছি। ওকে, তো এখানে রিপ্লেসমেন্ট করো, তো লিখো 2x প্লাস হচ্ছে y, এখানে মাইনাস dx, আর এখানে হচ্ছে y, হ্যাঁ, = হচ্ছে 0। আচ্ছা,
তো এইখানে ফাইনালি লিখতে পারি 2x মাইনাস ওয়াই ডিএক্স, এখানে হচ্ছে কত ডিওয়াই ইকুয়ালস টু 0। আবার ভুল করে এই ওয়াইয়ের সাথে এই ওয়াইটা কেটে ফেলো না। ওকে, আচ্ছা এই ওয়াইটা হচ্ছে ওয়াইয়ের রেসপেক্টে আর এটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, ওকে, তো এখানে কত হবে, এই পাশটা পাঠিয়ে দাও যে 2x ইকুয়ালস টু ওয়াই ডিএক্স ডিভাইড হচ্ছে ডিওয়াই। কেমন? তো এটাকে ইন্টিগ্রেট করার জন্য, ইন্টিগ্রেটের সুবিধা করার জন্য একটা কাজ করো, এই ডিওয়াইকে এখানে নিয়ে আসো, এই ডিওয়াইকে এখানে আসলাম আর ওয়াইকে এখানে নিয়ে আসলাম, আর ডিএক্স এই 2xটাকে নিচে পাঠিয়ে দিলাম। লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, একটু সাজায় লেখো। মনে করো এভাবে লিখলাম যে হাফ, এটাকে আগে লিখলাম, তাহলে ডিএক্স বাই এক্স, এটাকে ওই দিক নিয়ে গেলাম, তাহলে মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এভাবে লিখলে একটু সহজ হবে। তো ফাইনালি এখানে কত হয়, আচ্ছা এই লাইনটাকে আবার কপি করলাম, মনে করো হাফ ডিএক্স বাই এক্স, এখানে হচ্ছে আচ্ছা মাইনাস ডিওয়াই আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। তুমি দুই পাশে ইন্টিগ্রেট করো, তো ইন্টিগ্রেট করলে এখানে কত হবে, হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 0। তো ইন জেনারেলি কত হয়, হাফ এখানে হচ্ছে লন এক্স, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স, এখানে হবে লন ওয়াই। হ্যাঁ, তো তুমি সাজায় লেখো লন সি, লন সি অথবা লন এ লেখো, বইয়ের মধ্যে সম্ভবত ওরা এ লিখছে। ওকে, একটা লিখলেই হলো, এগুলো কোনো ইস্যুস না, এগুলো ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ওকে, মানে ব্যালেন্স করার জন্য লন নিছি, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, ওকে, তাহলে এখানে একটা কাজ করো, এখানে হাফ তো যেহেতু লন লগের রাশি, তাহলে লন তুমি এক্স এর উপরে হাফ, তো তুমি লিখো এক্স এর উপরে হাফ মাইনাস লন ওয়াই ইকুয়ালস হচ্ছে লন এ। এখন একটা কাজ করো, লন তো এক্স এর উপরে হাফ মানে কত, এটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস লন ওয়াই ইকুয়ালস টু কত, লন এ। দেখতে পারি না? ওকে, এবার লন নিলাম, তো লন লন কি হবে, আমি যদি লন একটা নেই তাহলে কি হবে, এগুলো ভাগ হয়ে যাবে না, এগুলো কিন্তু ভাগ হয়ে যাবে, ইকুয়ালস টু লন এ। দুই পাশ থেকে লনটা বাদ দিয়ে টার্গেট করছি। হ্যাঁ, দুই পাশ থেকে যদি লন বাদ দিয়ে দিই তাহলে এখানে কত হবে, এখানে হবে রুট এক্স আর এখানে হচ্ছে রুট ওভার ওয়াই, তাহলে এখানে হবে শুধুমাত্র এ, শুধুমাত্র এ। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে রুট নাই, এখানে রুট নেই, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে কত হবে, এবার স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এখানে কত হবে এক্স আর এখানে হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। একটু সাজায় লেখো, একটু সাজায় লেখো, সাজায় লেখো যে সুতরাং এক্স ইকুয়ালস টু আচ্ছা এইভাবে লেখো, এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারটাকে আগে লেখো, দেখো 1/a² ইন্টু হচ্ছে এক্স, ধরে নিচ্ছি এই 1/a² কিন্তু কনস্ট্যান্ট, তো ধরে নিচ্ছি যে এই কনস্ট্যান্টের মান হচ্ছে 4a ইন্টু হচ্ছে এক্স। সাইড নোট দিয়ে দাও, যেহেতু 1/a² ইকুয়ালস হচ্ছে কত, 4a ধরে নিলাম। তো দেখো তো আমাদের y² = 4x আসছে না, আর y² = 4x এর ডায়াগ্রামগুলো কেমন, ডায়াগ্রাম হচ্ছে এই যে এই দিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে গেলে অবশ্যই সে এই দিক দিয়ে আরেকটা যাবে, যদি এই দিক দিয়ে একটা নেই সে অবশ্যই এই দিক দিয়ে আবার চলে যাবে, বুঝছো? তো ফাইনালি তুমি শুধু ফিগারটা লিখে এখানে লিখবা, ফিগার লিখে ইকুয়েশনগুলো লিখে দিবা। এটা হচ্ছে y² = 4x, হ্যাঁ, y² = 4x, আর যেগুলো কালো কালের যেগুলো কালো কালেরগুলোকে দিয়ে এটা মার্ক করে দিবা যে 2x² + y² = c। এটা আসলে আগেরটার পুরোপুরি কার্বন কপি। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি স্যার পরের অঙ্কে। আচ্ছা, তো চলে আসলাম হচ্ছে এক্সাম্পল নাম্বার 9। তো এখানে একটা কার্ভ দিছে এবং বলছে শুধু কেবল অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করতে, বাট কোনো প্রকার গ্রাফ স্কেচ করতে বলে নাই, মানে ছবি আঁকতে বলে নাই। কেন ছবি আঁকতে বলে নাই, কারণ দেখো এই ay² = x³ এর ডায়াগ্রাম যে কেমন, এটা আসলে মানুষের পক্ষে বের করা সম্ভব না। আমরা আসলে এমন কিছু গ্রাফগুলোই আমরা জানি যেগুলো আসলে ওয়েল নোন, যেমন হাইপারবোলা, ইলিপস, বা মানে যেগুলো সিমেট্রিক টাইপের, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। বাট এই টাইপের ইকুয়েশনগুলো বের করার জন্য তোমাকে অবশ্যই সফটওয়্যার হেল্প নিতে হবে, টেসমো সফটওয়্যার হেল্প নিতে হবে। তো এই জন্য যেহেতু এগুলো আসলে একটু কঠিন টাইপের ফাংশন, এই জন্য আসলে এগুলো কখনো স্কেচ করতে দেয় না, জাস্ট তোমাকে একটা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ দেখাতে বলতেছে যে এইটার সাথে তুমি এমন ফ্যামিলি অফ কার্ভ বের করবা যেটা আসলে কি অবস্থায় থাকবে, তার সাথে লম্ব আকার থাকবে। তো ফাইন, এইটা হচ্ছে আমাদের গিভেন, এইটা হচ্ছে আমাদের গিভেন। হ্যাঁ, এটা হচ্ছে গিভেন। হ্যাঁ, তো লিখো যে গিভেন কার্ভ
গিভেন ফ্যামিলি অফ কার্ভে লিখো, কোনো সমস্যা নেই। গিভেন ফ্যামিলি অফ কার্ভ, ওকে, এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব। তো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করবা কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। ওকে, তো এক্স এর রেসপেক্টে করলে এখানে আছে কত? এ না, কত আছে এখানে? এ না। তাহলে এখানে এ কে রাখলা, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2y, ওয়াই রে করলে কত হবে? dy dx। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, এবার এখানে এক্স এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এক্স কিউব 3x স্কোয়ার আর হচ্ছে কত? 3x স্কোয়ারই হয়। হ্যাঁ, 3x স্কোয়ার হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার এখানে চিন্তা করো, এই যে এইটা, এই যে এখানে আমি কিন্তু আমার কিন্তু কনস্ট্যান্টটা বাদ দিতে হবে। তো কনস্ট্যান্ট কিন্তু এখানে এ রয়ে গেছে, এ দেখছো? এ কিন্তু রয়ে গেছে। তাহলে এর মানটা তুমি এখান থেকে বের করে ফেলো তো। এই যে এখান থেকে এর মানটা কত হয় বলো তো? বলো তো এর মানটা কত? এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো এখানে বসায় দাও যে এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু 2y ddx of y equals to 3x স্কোয়ার। বুঝতে পারলাম? আমাকে কিন্তু কনস্ট্যান্টটাকে এলিমিনেট করাই লাগবে, কনস্ট্যান্ট এলিমিনেট করাই লাগবে। হ্যাঁ, তো এখানে এবার কাটাকাটি করো, ওয়াই দিয়ে এটাকে কাটাকাটি করো। আচ্ছা আচ্ছা, এখানে চিন্তা করো, এক্স স্কোয়ার আর এক্স কিউবটা কাটাকাটি করা যায়, তাহলে এখানে থাকবে শুধু একটা এক্স, টুটা থাকবে, ওয়াই দিয়ে এটাকে কাটাকাটি করলে শুধু ওয়াই, এখানে থাকবে কত? ডিওয়াই ডিএক্স। তো এক্স স্কোয়ার তো কেটে ফেলছি, বাকি আছে কত? বাকি আছে হচ্ছে শুধু 3। বুঝতে পারলাম? তো এখন তো আমার এখান থেকে ইকুয়েশন সহজ হয়ে গেছে। এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দাও, 2 নম্বর ইকুয়েশন দিয়ে তুমি এটাকে এই জায়গাতে রিপ্লেসমেন্ট করবা, এই জায়গাতে। তো কি দিয়ে রিপ্লেসমেন্ট করবো? মাইনাস ডিএক্স ডিওয়াই দ্বারা রিপ্লেসমেন্ট করবো। তো এখানে লিখো যে 2x ডিভাইড বাই ওয়াই, এটাকে লিখো যে মাইনাস ডিএক্স ডিওয়াই। তুমি লিখে নিও যেগুলোকে আমি রিপ্লেস করে পাই। হ্যাঁ, আমি আর লিখছি না। ওকে, আচ্ছা, তাহলে এবার এখানে কি অবস্থা দেখো তো। গুণ করে দাও তো, উপরে গুণ করে দাও তো। তো গুণ করলে কত হবে? মাইনাস 2x dx, এখানে আছে y dy ইকুয়ালস টু 3। তো সাজাই লিখো যে মাইনাস 2x dx ইকুয়ালস টু 3y dy। এ পাশে নিয়ে আসো, dx মাইনাস 3y dy ইকুয়ালস টু 0। মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে 2x dx প্লাস 3y dy ইকুয়ালস টু 0। এবার তুমি এগুলাকে নর্মালি তুমি ইন্টিগ্রেট করো। তো ইন্টিগ্রেট করলে এখানে কত হবে? এখানে কত হবে? এখানে হবে 2x স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেট চিহ্ন দিলাম না, সরাসরি লিখলাম। এই যে এটাকে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার বাই 2, এটাকে ইন্টিগ্রেট করলে হবে ওয়াই স্কোয়ার বাই 2। তো তুমি একটা কনস্ট্যান্ট নাও a স্কোয়ার বাই 2 ব্যালেন্স করার জন্য। তুমি 2 দ্বারা এই যে এগুলা কেটে দাও। এবার তুমি সবাইকে 2 দ্বারা গুণ করো, তাহলে এখানে হবে 2x স্কোয়ার, 2 দ্বারা গুণ করলে এখানে কত হবে? এই টুটা বাদ যাবে, তাহলে এখানে কত? 3y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তো তোমাকে তো মাত্রই বললাম যে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এটা কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে হচ্ছে ইলিপস নির্দেশ করবে। তো এখানে তো আর আমাকে ইলিপসের ডায়াগ্রামটা আঁকতে হবে না, তাই এ আর বি এর মানটা ইভ্যালুয়েট করা দরকার নেই। তুমি বুঝতেছো যে এইটা একটা ইলিপস, যার সেন্টার পয়েন্ট হচ্ছে কোথায়? সেন্টার পয়েন্ট হচ্ছে অরিজিনে। তো তুমি লিখে দাও এখানে যে, এখানে লিখে দাও যে which is a which denotes a family of curve of ellipse and the origin and the center lies on origin। মানে সে কোথায় লাইজ করতেছে? কেন্দ্রটা লাইজ করতেছে হচ্ছে অরিজিনের মধ্যে। এই তো হয়ে গেল। ওকে, তো পরের অঙ্কটার দিকে ফলো করো। পরের অঙ্কটা বলতেছে এক্সাম্পল নাম্বার 11। এক্সাম্পল 11 বলতেছে যে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরি, যেটা তো কমন কথা, অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করতে হবে কার? ফ্যামিলি অফ সার্কেল। হ্যাঁ, একটা সার্কেল মানে বৃত্তের হচ্ছে কি বের করতে হবে? অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করতে হবে। এটা যে বৃত্ত তুমি কেমনে বুঝলা? দেখো, বৃত্তের সমীকরণটা হচ্ছে কেমন থাকে? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তার মধ্যে যদি সি এর মান না থাকে তাহলে বুঝতে হবে সেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। আবার যদি তোমরা মনে করো জি এর মানটা না থাকে তাহলে বুঝতে হবে যে বৃত্তটা কত, শুধু 2fy আছে। তাহলে বুঝতে হবে যে বৃত্তটা কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত।
আবার যদি 2fy না দিয়ে শুধু কেবল জি এর মানটা দিত, মনে করো 2gx, তোমার বুঝতে হবে যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। তো এই সমীকরণ দেখে আমি বুঝতেছি যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay, তার মানে হচ্ছে এটা বৃত্তের সমীকরণ। এখানে সি নাই মানে হচ্ছে কি, সি নাই মানে হচ্ছে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র, যেহেতু এখানে ওয়াই আছে, কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তার মানে ডায়াগ্রামগুলো আসলে দেখতে এইরকম, মানে এটা ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। এই দেখো এটা সেন্টারটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে সে মূল বিন্দু দিয়ে যায়, এই যে মূল বিন্দু দিয়ে চলে গেছে, দেখছো? সে এমনও হতে পারতো, সে এই দিক দিয়ে যাইতে পারতো, আরো বড় বড় বৃত্ত হইতে পারতো, ওকে, আরো বড় বড় বৃত্ত হইতে পারতো, ওকে। এই দিক দিয়ে যেমন হচ্ছে, এই দিক দিয়ে হইতে পারতো, এই দিক দিয়ে হইতে পারতো, এই দিক দিয়ে হইতে পারতো, সিমেট্রিক্যাল এই দিক দিয়ে হইতে পারতো, এই দিক দিয়ে হইতে পারতো, বুঝছো? এই টাইপের তোমার একটা কি দিয়ে দিছে, ইকুয়েশন দিয়ে দিছে। তো এগুলো আমরা দেখেই বুঝতে পারি, হ্যাঁ, ওকে। তো এটার সাথে লম্ব আকারে আছে এমন অর্থোগোনাল ট্রাজেক্টরি তোমাকে বের করতে হবে, হ্যাঁ, ওকে। তো প্রথমে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন। তো স্যার এখান থেকে শুরু করলাম, তুমি এটাকে 1 নাম্বার দিয়ে নিও। আচ্ছা, 2ay, হ্যাঁ। তো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা কার রেসপেক্টে? তুমি ডিফারেন্সিয়েট করবো হচ্ছে x এর রেসপেক্টে ফর এলিমিনেটিং a। তো x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, y কে ডিফারেন্সিয়েট করলে ddx অফ y ইকুয়ালস টু, ঠিক আছে? আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে দিলাম। 2a, 2 এটা কনস্ট্যান্ট বাইরে থাকবে, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? dy dx। বাট আমার যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমি সফল হতে পারিনি। আমার উদ্দেশ্য ছিল কনস্ট্যান্ট এলিমিনেট করা। এই যে কনস্ট্যান্ট কিন্তু 2 এ রয়ে গেছে, দেখছো অবস্থাটা? 2 এর তাহলে 2 এর মানটা তুমি এখান থেকে বের করে ফেলো, এই যে এখান থেকে বলো 2 এর মানটা কত হবে? 2 এটাকে তুমি এই পাশে রাখো, তাহলে y দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই এত। আশা করি বুঝতে পারছি, হ্যাঁ, ওকে। তো তুমি এটাকে কি করবে? আচ্ছা, ওকে, এটাকে লিখো যে 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 2a। 2 এর জায়গায় লিখবে হচ্ছে এটা যে স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে হচ্ছে y, আর এখানে হচ্ছে কত? ddx অফ y, ওকে। আশা করি এতটুকু মোটামুটি তুমি বুঝতে পারছো। এবার এখানে যে y টা আছে না, এই y দিয়ে তুমি উভয় পক্ষকে গুণ করে দাও। 2xy প্লাস হচ্ছে কত? 2y স্কয়ার dy dx, হ্যাঁ। এখানে হচ্ছে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে dy dx। এবার এইখানেও dy dx আছে, এইখানেও আছে, ওই পাশে নিয়ে যাও। তো লিখতে পারি 2xy ইকুয়ালস টু হচ্ছে মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার dy dx মাইনাস, এখানে কত? 2y স্কয়ার ddx অফ y, কেমন? এবার তুমি তোমার ক্যালকুলেশনের জন্য একটা কাজ করো, 2xyটা রেখে তুমি এখান থেকে বাবা ddx অফ yটা কমন নিয়ে ফেলো। ddx অফ y কমন নিলে এখানে হবে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, এখানে কত হবে? মাইনাস 2y স্কয়ার না? তাহলে লিখো মাইনাস 2y স্কয়ার। তাহলে এখানে কত হবে? 2xy ddx অফ y, এখানে কত হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা মোটামুটি সমীকরণটাকে মোটামুটি মানুষ করলাম আর কি, হ্যাঁ। এতক্ষণ এটা মানুষের পর্যায়ে ছিল না। তো এইবার এইটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন ধরে এই যে ddx অফ y, এই ddx অফ y যারা তুমি রিপ্লেসমেন্ট করবা কি দিয়ে? মাইনাস dx dy দ্বারা তুমি রিপ্লেসমেন্ট করবা, ওকে। তো রিপ্লেসমেন্ট করি, লিখো যে 2xy ইকুয়ালস টু হচ্ছে কত? যে মাইনাস dx dy, এখানে হচ্ছে কত? x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার। এবার মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে dx dy গুণ করলে y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার। একদম নর্মাল সেন্স, হ্যাঁ, একদম বেসিক সেন্স, হ্যাঁ, ওকে। তো এটাকে একটা কাজ করো, লিখো 2xy, এইটাকে নিচে পাঠিয়ে দাও ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর এটাকে লিখো dx dy। এবার এটাকে উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে dy dxটা এই পাশে লিখলাম, এটাকে এই পাশে লিখলাম, আর এখানে কত হবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 2xy। এখন এই কাজটা কেন করলাম? দেখো, এগুলো আমি যখন অর্ডিনারি শুরু করি তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে এক্স এবং ওয়াই এর যে মানগুলো আছে দেখবা যে এগুলো সমমাত্রিক কিনা। যেমন দেখো এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, আবার দেখো এক্স এর পাওয়ার এখানে এক যোগ করলে 2। যখন এই টাইপের ইকুয়েশন দেখবা তখন তোমার কি করতে হয়? তখন হচ্ছে তুমি ধরে নিবা যে লেট এই যে ওয়াই এর মানটা
এই ওয়াই, এই দেখো ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তখন তুমি ধরে নিবা ওয়াই ইকুয়ালস টু ভিএক্স, মেথড অফ সাবস্টিটিউশনের জন্য। হ্যাঁ, এতে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, অঙ্কটা করতে স্মুথ হবে, ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। ওকে, তো আমি ধরে নিলাম ওয়াই ইকুয়ালস টু ভিএক্স। তাহলে আমি এই পাশে চলে আসতেছি, মানে মূল কথা হচ্ছে এক্স এবং ওয়াই এর যে ভ্যারিয়েবল কোনো ইকুয়েশনে থাকলে এবং সেগুলো যদি সমমাত্রিক হয়, ইকুয়েশনে সমমাত্রিক হলে সবসময় ওয়াই লেট ওয়াই, মানে সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানটা তুমি ভিএক্স ধরে নিবা। হ্যাঁ, কাজ করতে সুবিধা হবে। তো লিখো যে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু লিখো এখানে ভিএক্স, ওখানে কত আছে ওয়াই, আচ্ছা আচ্ছা ওয়াই ভ্যালু তো ভিএক্স, তাই না? তাহলে ভিএক্স তার উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, নিচে হচ্ছে 2x আর এখানে ওয়াই এর মানটা হচ্ছে ভিএক্স, তাই না? তাহলে ভিএক্স ব্র্যাকেট দিয়ে রাখো, সমস্যা নেই। তো এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। আচ্ছা আচ্ছা, তো ডিফারেন্সিয়েট করলে এই ভি, এই ভি, হ্যাঁ এই ভি কিন্তু নিজে আবার একটা এক্সের ফাংশন, এমনভাবে ফাইন্ড আউট করতে হয়। হ্যাঁ, মানে এমনভাবে নিতে হয়। তো ইউভি সূত্র ফেললে এখানে করতে হবে, ভি চলে যাবে সামনে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, লেখার দরকার নেই। এক্স বাইরে, ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিভি ডিএক্স, এই যে ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিডিএক্স অফ ভি। আচ্ছা, এখানে কত হইলো দেখো তো, এখানে হচ্ছে ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত 2v এক্স স্কোয়ার। এবার একটা কাজ করো, এখানে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা কমন নাও, তাহলে ভি স্কোয়ার মাইনাস 1, এখানে 2v এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা। এবার এখান থেকে লিখো যে এক্স ডিডিএক্স অফ ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2v। এই যে ভি আছে না, এই ভিটাকে তুমি এখানে পাঠাই দাও। তাহলে এখানে স্যার লিখতে পারি এক্স ডিডিএক্স অফ ভি ইকুয়ালস টু, তুমি 2vটাকে লসাগু নাও, তাহলে এখানে কত হবে ভি স্কোয়ার মাইনাস 1, ভি স্কোয়ার মাইনাস 1, এখানে হবে মাইনাস 2v স্কোয়ার, ওকে। এই যে মাইনাস ভি এর সাথে 2v গুণ করলে মাইনাস 2v স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি এখানে কত হয় বলো তো, এখানে হচ্ছে এক্স ডি ডিএক্স অফ ভি ইকুয়ালস টু, হ্যাঁ, আর নিচে হচ্ছে 2v। আচ্ছা, এখানে কত ভি স্কোয়ার থেকে মাইনাস 2v স্কোয়ার বিয়োগ করলে হবে মাইনাস ভি স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে এইভাবে সাজাই লেখো এক্স ডিভি ডিএক্স, মাইনাসটা কমন নাও, তাহলে ভি স্কোয়ার প্লাস 1 আর এখানে হচ্ছে 2v। ঠিক আছে, তো এবার এখানে লিখো এইভাবে, এই 2vটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে 2v ডিভি, এই দেখো ডিভি, এই দেখো 2v এখানে পাঠাইছি, ডিভি এখানে আগে থেকে ছিল, ভি স্কোয়ার প্লাসটাকে এখানে পাঠিয়ে দাও, আর এখানে মাইনাসটা থাকুক, এই ডিএক্সকে পাঠায়, মানে জাস্ট এই পাশে পাশে আর কি, ডিএক্সকে এখানে পাঠাও আর এক্সটাকে নিচে পাঠাও, বুঝছো? জাস্ট এই পাশে পাশে করছে, আর কিছুই না। এবার তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য বাবা তুমি বিভিন্ন কাজ করতে পারো, তুমি এই পাশে নিয়ে আসো 2v ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার প্লাস 1 প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 0। দুই পাশে ইন্টিগ্রেট করে দাও তো, তাহলে 2v ডিভি নিচে ভি স্কোয়ার প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 0। বুঝছো? এখন তোমাদেরকে বারবার করে বলছিলাম দেখো এই ইন্টিগ্রেশনটা, এগুলো অনেকবার পড়াইছি তোমাদের। হ্যাঁ, এই দেখো এই ইন্টিগ্রেশন, এটা হর না, এটা লব না। দেখো তো এই লবের পাওয়ার আছে 1 আর হরের পাওয়ার কি এক, মানে একের বেশি না। তো যখনই এরকম দেখবা, তো যখনই দেখবা যে ভেরিয়েবলটা লবের চাইতে হরে পাওয়ার বেশি, তখন এই যে ডি এই ডি এর ভিতরে পুরোপুরি হর লিখে ফেলবা। হর কত আছে ভি স্কোয়ার প্লাস 1, এটাকে বলে মেথড অফ ব্যালেন্সিং। যেমন দেখো ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2v আর এই ভিকে ডিফারেন্সিয়েট করলে ডিভি। মিলছে? দেখো ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2v আর ওই ভিকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে ডিভি, আর 1কে ডিফারেন্সিয়েট করলে 0 লেখার দরকার নেই। তার মানে ডিফারেন্সিয়েট অফ ভি স্কোয়ার প্লাস 1 লেখা যেই কথা, 2v ডিভি লেখা একই কথা। নিচে আছে ভি স্কোয়ার প্লাস 1, এটা কপি করে দাও, প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। যারা এগুলো ভালো করে এখনো পারো না, তারা অর্ডিনারি ক্লাসগুলো আবার ভালো করে দেখবা। তো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কত, লন এক্স না? তাহলে ইন্টিগ্রেশন অফ এই পুরোটাকে মনে মনে এক্স ভাবো, পুরোটাকে মনে মনে এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কত, লন এক্স। এক্স বলতে কত আছে ভি স্কোয়ার প্লাস 1, বুঝতে পারলাম? ভি স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে এখানে কত, প্লাস হচ্ছে এখানে লন এক্স ইকুয়ালস টু কত, মনে করো লন সি। সব জায়গায় যেহেতু লন আছে তো তুমি তো লন নিবা, এটাই স্বাভাবিক, তাই না?
তাই তো, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত উচিত হ্যাঁ। তো এবার তুমি এগুলো মুছে দাও, এই পাশটা স্যার মুছে দিচ্ছি। তো দেখো এগুলো কি লনের রাশি না ছেলেমেয়েরা, দেখো তো এগুলো তো লনের রাশি। তো লন মানে কি, লন মানে হচ্ছে লগের ই বেস। তো লন দুটো রাশি যোগ থাকলে এগুলো কি হবে বলো তো, বলো তো লন গেলে এই যে ভি স্কোয়ার প্লাস আর হচ্ছে এক্স, দুটো গুণ হয়ে যাবে। তো লিখো ভি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স, ওকে, ইকুয়ালস টু হচ্ছে লন সি। দুই পাশ থেকে লনটা বাদ দিয়ে দাও, দুই পাশ থেকে লনটা বাদ দিয়ে দাও, এগুলো ক্যান্সেল করে দাও, এগুলো ক্যান্সেল করে দাও। তো ক্যান্সেল করলে এখানে আসলে কি হয়, এখানে হবে ভি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে সি। এখন দেখো আসল ঘটনা, এই যে এখানে লিখছিলাম দেখো, তুমি ওয়াই কে কার রেসপেক্টে ডিফাইন করছিলা, ভি আর এক্স এর রেসপেক্টে ডিফাইন করছিলা। তবে হ্যাঁ এখানে কিন্তু কথা হচ্ছে, আমি কিন্তু বলে দিছিলাম আগে, তারপরও আবারও বলতেছি, এগুলো আগে পড়াইছি। তুমি এগুলোকে এমনভাবে ডিফাইন করবা যাতে এই ভিটা কিন্তু অবশ্যই এক্স এর ফাংশন হয়, এমনভাবে ডিফাইন করতে হয় হ্যাঁ। ওকে, তো বলো ভি এর মানটা এখান থেকে বের করো, ভি এর মান কত হবে, ভি এর মান হবে ওয়াই বাই এক্স। ওয়াই করলে যদি ভি এক্স হয় তাহলে ভি রাখলে এখানে হবে ওয়াই বাই এক্স ইকুয়ালস হচ্ছে ভি। তাহলে এখানে লিখো যে ভি এর মান হচ্ছে ওয়াই বাই এক্স তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স ইকুয়ালস হচ্ছে সি। লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে কত হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স ইকুয়ালস হচ্ছে সি। ঠিক আছে, তো তুমি এখান থেকে এক্স স্কোয়ারটা লসাগু নাও। তো এক্স স্কোয়ার লসাগু নিলে এখানে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস হচ্ছে সি। এক্স এক্সে কেটে দাও, তুমি এক্স আর এক্সে কেটে দাও। তো এক্স আর এক্সে কেটে দিলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এক্সে কাটলে নিচে হবে এক্স, নিচে হবে এক্স, আর এখান থেকে সি। তাহলে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি এক্স। আশা করি এইটাই রিকোয়ার্ড সলিউশনে দেওয়া। হ্যাঁ ওকে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্রাজেক্টরি, যেটা গিভেন ট্রাজেক্টরির সাথে অর্থগোনাল অবস্থায় আছে। ওকে, তো ট্রাজেক্টরি আসলে এটা সহজ চ্যাপ্টার, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, স্টুডেন্টরা দেখে এটা নিয়ে খুব সাফার করে। তো আজকে লেকচার 1 হয়ে গেল, আশা করি এতটা লেকচার দিলেই এটা শেষ হয়ে যাবে, ইজি টপিক। তো সবার জন্য দোয়া রইল, সবাই ভালো করে ক্লাসটা করবা। এরকম অনেকগুলো অঙ্ক আছে, আমি একটু কঠিন কঠিন দিয়ে করতেছি, বাকিগুলো তুমি সহজগুলো তুমি নিজে করে ফেলবা, কেমন, আশা করি তুমি পারবা। তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।